আমাদের এই বিশেষ জার্নিতে তোমাদের সুস্বাগতম। আজকে আমাদের ৬তম ক্লাস, ইউনিট 1 পদ্যাংশ থেকে আলোচনার বিষয় প্রিয়ঙ্বদা দেবীর মাতৃহৃদয় কবিতাটি। মাতৃহৃদয় কবিতাটি লিখেছেন কবি প্রিয়ঙ্বদা দেবী। প্রিয়ঙ্বদা দেবীর লেখা এই কবিতাটি কেন পাঠ্য হিসাবে নির্বাচন করা হয়েছে সে সম্পর্কে জেনে নেওয়া যাক। 19 শতকের গীতি কবিতার ধারায় কিছু মহিলা কবির নাম স্মরণীয়। তাদের মধ্যে অন্যতম হলেন প্রিয়ঙ্বদা দেবী। 19 শতকের বাংলা সাহিত্যের ধারায় একটি নতুন ধারা শুরু হয়, গীতি কবিতা, যেখানে কবির আবেগ এবং অনুভূতি প্রাধান্য পায়। এই ধারায় অনেক মহিলা কবি আবির্ভূত হয়েছেন, তাদের মধ্যে অন্যতম হলেন প্রিয়ঙ্বদা দেবী। এই মহিলা কবিদের রচনার সঙ্গে পরিচিত করে দেওয়ার জন্যই এই কবিতাটি পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে তোমাদের। কবি পরিচিতি। কবি জন্মগ্রহণ করেছে 1871 সালে এবং মারা যান 1935 সালে। এটা মনে রাখতে লাগবে, শর্ট কোশ্চেন হিসেবে এগুলো আসে। কবির জন্ম মাতামহের কর্মক্ষেত্র পাবনা জেলার গুনাইগাছায়। পিতার নাম কৃষ্ণকুমার বাগচি। এই কারণে প্রিয়ঙ্বদা দেবীর পদবী হলো বাগচি। এটিও বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন আসে ফাইনালি। মায়ের সঙ্গে মামা বাড়িতেই তার জীবন কেটেছে। মা প্রসন্নময়ী দেবী, তিনিও ছিলেন সুলেখিকা। আশুতোষ চৌধুরী ও প্রমোদ চৌধুরী তার মামা। প্রমোদ চৌধুরীও একজন বিশিষ্ট বাঙালি সাহিত্যিক। প্রিয়ঙ্বদা দেবী 1888 খ্রিস্টাব্দে বেথুন স্কুলে এন্ট্রান্স এবং বেথুন কলেজ থেকে FA এবং 1892 খ্রিস্টাব্দে তিনি BA পাশ করেন। ওই বছরে রায়পুরের আইনজীবী তারাদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার বিয়ে হয়। শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে, কার সঙ্গে তার বিয়ে হয়? তারাদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। 1895 সালে বিধবা হন তিনি। 1906 সালে একমাত্র পুত্রের মৃত্যু হয়। তিনি বিধবা হওয়া এবং তার একমাত্র পুত্রের মৃত্যুতে এতটাই শোকাতুর হয়ে গিয়েছেন, নিজের ব্যথা বেদনাকে ভুলে থাকার জন্য তিনি সমাজসেবা এবং কাব্যচর্চাকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করে নিয়েছেন। কাব্য রচনায় তিনি রবীন্দ্রনাথের সহযোগিতা লাভ করেছিলেন। নারী শিক্ষা প্রচলনের জন্য তিনি একাধিক মহিলা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘকাল ভারত স্ত্রী মহামণ্ডলের কর্মাধ্যক্ষও ছিলেন। 1915 খ্রিস্টাব্দে ব্রাহ্ম বালিকা শিক্ষালয়ে শিক্ষকতা করেছেন। অর্থাৎ তিনি সমাজসেবা এবং কাব্যচর্চাকে জীবনের ব্রতী করে নিজের জীবনের বেদনাকে, অসহনীয় যন্ত্রণাকে ভুলে থাকতে চেয়েছেন। এইভাবে তিনি পত্রপত্রিকার সঙ্গে যুক্ত থেকে কবিতা, অনুবাদ, নানা ধরনের লেখা লিখেছেন। ভাস রচিত স্বপ্ন বাসব দত্তার অনুবাদ করেছিলেন। এটিও খুবই ইম্পর্টেন্ট। ভাসের রচিত স্বপ্ন বাসব দত্তাকে তিনি অনুবাদ করেন। এছাড়াও ভক্তবাণী নাম দিয়ে তিনি বাইবেলের কিছু অংশ অনুবাদ করেছিলেন। জাপানের গেইসা রমণীদের জীবন নিয়ে বড় গল্প লিখেছিলেন রেণুকা। এটিও ইম্পর্টেন্ট একটি কোশ্চেন হয়ে থাকে। তার রচিত গ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো রেণু, তারা, পত্রলেখা, অংশ, চম্পা ও পাটল। অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে অনাথ, পঞ্চুলাল, কোথা উপকথা ইত্যাদি। অর্থাৎ কবি প্রিয়ঙ্বদা দেবী একজন গীতি কবি ছিলেন, এটা মনে রাখতে হবে। তিনি 19 শতকে বাংলা সাহিত্যের গীতি কবিতার ধারায় আবির্ভূত হয়েছেন। মনে রাখতে হবে কবে তিনি আবির্ভূত হয়েছেন? 19 শতকে। কোথায় আবির্ভূত হয়েছেন? বাংলা সাহিত্যের গীতি কবিতার ধারায়।
বাংলা গীতি কবিতার ধারায়। গীতি কবিতার ধারায় তিনি আবির্ভূত হয়েছেন। তার স্বামী এবং পুত্রের মৃত্যুতে এতটাই অসহনীয় যন্ত্রণা বেদনা পেয়েছেন যে তাকে ভুলে থাকতে গিয়ে তিনি সমাজসেবা এবং কাব্য চর্চায় ব্রতী হয়েছেন। তার সেই অসহনীয় যন্ত্রণা এবং বেদনা ভুলতে গিয়েই তার হৃদয়ের যে আকুতি প্রকাশিত হয়েছে এই কবিতায় গীতি কবিতা হিসাবে, সেগুলো প্রত্যেকটি বাক্যের ছত্রে ছত্রে যেন বেরিয়ে এসেছে। আমরা দেখেছি যে কবির স্বামী এবং পুত্রের মৃত্যু যেন তাকে বেদনাহত করে দিয়েছে। সেই বেদনায় ব্যথিত হয়ে তিনি তার ব্যক্তিমাতার সত্তাকে প্রকৃতি মাতার সত্তার সঙ্গে মিশিয়ে দিয়েছেন। এই কারণে এই মাতৃহৃদয় কবিতাটিকে একটি প্রকৃতি প্রেমের কবিতা বলা হয়ে থাকে। মনে রাখতে হবে। অর্থাৎ এখানে কবির ব্যক্তিমাতা অনুভূতি প্রকৃতি মাতার সঙ্গে মিলেমিশে একাত্ম হয়ে গিয়েছে। চলো আমরা এখন মূল পাঠ আলোচনা করি। বক্ষে তব বক্ষ দিয়ে শুয়ে আছি আমি, হে ধরিত্রী জীবধাত্রী নিত্যদিন জামি, মাতৃহৃদয়ে মোর ব্যাকুল স্পন্দন প্রবাসী সন্তানের লাগি। কবি প্রিয়ঙ্গদা দেবী ধরিত্রী মাতার বুকে বুক রেখে শুয়ে আছেন, অর্থাৎ ধরিত্রী মায়ের সঙ্গে তিনি একাত্ম হয়ে গিয়েছেন। কবি ব্যক্তিগত জীবনে স্বামী এবং পুত্রকে হারিয়ে আকুল হয়ে পড়েছেন। প্রবাসী সন্তানের জন্য, এখানে প্রবাসী সন্তান বলতে যে সন্তান প্রবাসে গেছে, আসলে এখানে যে সন্তান মারা গিয়েছে সেই মৃত সন্তানের যেন স্পন্দন তাকে প্রতিদিন দিন রাত ব্যাকুল করে তুলেছে। অর্থাৎ তার মৃত সন্তানের স্পন্দন তার মাতৃ হৃদয়ে দিন রাত যেন ব্যাকুল করে তুলেছে। বেশ। নিয়ন্ত ক্রন্দন তারি লুপ্ত স্পর্শতরে। নিয়ন্ত ক্রন্দন, নিয়ন্ত মানে প্রতিনিয়ত, ক্রন্দন মানে কান্না বেদনা, তারি লুপ্ত মানে হারিয়ে দেওয়া, স্পর্শতরে করি দাও লয় বিপুল বক্ষে তব মহাশব্দময় অনন্ত স্পন্দন মাঝে। করি দাও লয় মানে ধ্বংস করে দাও, বিপুল বক্ষের মানে অনেক বড় বুকে, তব মহাশব্দময় মানে অনেক শব্দ, প্রচুর শব্দ, অনন্ত স্পন্দন মাঝে, অনন্ত মানে অসীম স্পন্দনের মাঝে। তাহলে বিপুল বক্ষ কার রয়েছে? এই পৃথিবীর। মহাশব্দ কোথা হয়? এই পৃথিবীর বুকে হয়। অনন্ত স্পন্দন কোথায় তৈরি হয়? এই পৃথিবীতে হয়ে থাকে। কবি বলেছেন যে মাতৃহৃদয়
কবির মাতৃহৃদয় প্রবাসী সন্তানের জন্য যে নিয়মিত প্রতিনিয়ত ক্রন্দনরত। প্রবাসী সন্তানের এই লুপ্ত স্পর্শে তার হৃদয় কেঁপে ওঠে। এই জন্য তার সেই ব্যাকুলতা, তার সেই কান্না ক্রন্দন যেন লুপ্ত করে দেয়। কোথায় লুপ্ত করে দেয়? এই পৃথিবীর বিপুল মহাশব্দময় অনন্ত বা অসীম স্পন্দনের মাঝে যেন বিলীন করে দেয়। আবার অন্যভাবে বলা যায় যে কোলাহলপূর্ণ ধরিত্রীর বুকে যে লক্ষ কোটি সন্তানের বিয়োগ ব্যথা তৈরি হয়, সেখানেই যেন তারও ব্যথা বেদনাকে বিলুপ্ত করে দিতে পারে। শিখাও আমায় সে পূর্ণ রহস্য মন্ত্র মার মহিমায়। শিখাও সে পূর্ণ রহস্য মন্ত্র। তাকে পূর্ণ রহস্য মন্ত্র শিখাতে বলেছে। পূর্ণ রহস্য মন্ত্রটা কি? মার মহিমায় সে পূর্ণ রহস্য মন্ত্রটা শিখে নিতে চেয়েছে। পূর্ণ রহস্য মন্ত্রটা কি রয়েছে? প্রত্যেক নিমেষে সহি বিয়োগ বেদন লক্ষ কোটি সন্তানের প্রশান্ত বদন। দেখো, প্রত্যেক নিমেষে বলতে খুব ক্ষণিক সময়ের মধ্যে এই পৃথিবী বা ধরিত্রী মাতা লক্ষ কোটি সন্তানের বিয়োগ বেদনা প্রশান্ত বদনে বা প্রশান্ত প্রফুল্ল মুখে সব ব্যথা বেদনা যেন সহ্য করে চলেছে। এই সহ্য করাটা কিভাবে সহ্য করে, সেই সহ্য সৃজনশীলতাকেই এখানে পূর্ণ রহস্য মন্ত্র বলা হয়েছে। তবু ফুটাতেছে ফুল, জ্বলিছে আলোক, উজলিয়া রাত্রি দুলোক ভুলোক। তবুও ধরিত্রী মাতা দুলোক ভুলোক উজ্জ্বল করে আলো জ্বালিয়ে তোলে। এই পৃথিবীকে রাত্রি দিন উজ্জ্বল করে তোলে। অর্থাৎ কবিতায় ধরিত্রী মাতা দুলোক ভুলোক উজ্জ্বল করে আলো জ্বালায়, কারণ এই ধরিত্রী মাতা প্রতিনিয়ত বিয়োগ ব্যথা সহ্য করে সৃষ্টিকর্মেই অবিচল থাকে। এই ধরিত্রী মাতা সহনশীল, সহ্যশীলা, তার সৃজনশীলতা অসামান্য। প্রতি মুহূর্তে লক্ষ কোটি সন্তানের বিয়োগ ব্যথা প্রশান্ত বদনে সহ্য করে চলেছে। এই যে স্বাভাবিক সৃষ্টিশীলতাটা বজায় রাখতে পেরেছে, সহনশীলতার মধ্যে দিয়ে জগৎ সংসারকে ধরে রেখেছে, এই রহস্যটাই কবি প্রিয়ংবদা দেবী শিখে নিতে চেয়েছে, আর তাকেই কবি পূর্ণ রহস্য মন্ত্র বলেছে। প্রকৃতি মাতার কাছে লক্ষ কোটি সন্তানের বিয়োগ ব্যথা ভুলে থেকে সৃষ্টিশীলতাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে কৌশল, সেটা শিখে নিতে চেয়েছে। এই হলো কবিতার মূল বিষয়। আমরা যদি এই কবিতাটি সারসংক্ষেপ করি, তাহলে বলতে হবে 19 শতকের অন্যতম মহিলা কবি হলেন প্রিয়ংবদা দেবী। তার রচিত মাতৃহৃদয় কবিতাটি একটি প্রকৃতি প্রেমের কবিতা। গীতি কবিতার নিবিড়তায় এবং ঘনত্বে মাতৃহৃদয় কবিতায় কবি প্রিয়ংবদা দেবীর ব্যক্তিগত অনুভূতি প্রকাশিত হয়েছে।
24 বছর বয়সে তার স্বামী এবং 35 বছর বয়সে তার একমাত্র পুত্রের মৃত্যুর অসহনীয় দুঃখ বেদনা এই কবিতার প্রতিটি ছত্রে ছত্রে ধ্বনিত হয়েছে। এখানে ব্যক্তিমাতার অনুভূতি, ব্যক্তিমাতার সত্তার অনুভূতি যেন প্রকৃতি মাতার সঙ্গে মিলেমিশে একাত্ম হয়ে গিয়েছে, এক হয়ে গিয়েছে। সম্পূর্ণ কবিতায় কবি ধরিত্রীকে মা বলে সম্বোধন করেছেন। প্রকৃতির বক্ষে বক্ষ রেখে শুয়ে প্রবাসী সন্তানের জন্য কেঁদে চলেছেন এবং প্রবাসী সন্তানের লুপ্ত স্পর্শে ব্যাকুল হয়ে নিজের বেদনা প্রকাশ করেছেন। কবিপুত্র শোক ভুলতে ধরণীর মহাশব্দময় অনন্ত স্পর্শের মাঝে মিশে যেতে চেয়েছেন। কারণ পৃথিবী যেমন এক নিমেষে লক্ষ কোটি সন্তানের ব্যথা বেদনা ভুলে ব্যথা বেদনা ভুলে আবার নতুন করে ফুল ফোটায়, আলো জ্বালায়, অর্থাৎ রাত্রি দিন দুলোক ভুলোক উজ্জ্বল করে তোলে। সেই সৃষ্টির রহস্য মন্ত্র কবি শিখে নিতে চেয়েছেন। এখানে প্রকৃতির প্রতি গভীর ভালোবাসায় একাত্ম হয়ে যাওয়ায় তার নিজের পুত্র বিয়োগের ব্যথাও এক করে দিয়েছেন। প্রকৃতির ভুলে যাওয়া বেদনার মধ্যে দিয়ে তিনিও যেন তার স্বামী এবং পুত্রের মৃত্যুর অসহনীয় বেদনা ভুলে যেতে চেয়েছেন। আশা করি কবি পরিচিতি এবং মূল পাঠ অংশটি তোমাদের ক্লিয়ার হয়েছে। তা সত্ত্বেও যদি কোনো সংশয় থাকে তাহলে অবশ্যই জানাবে, কমেন্ট বক্সে লিখে রাখবে। পাঠবোধ অংশ থেকে একটু জেনে নিই। 19 শতকের মহিলা গীতিকবি হলেন প্রিয়ঙ্বদা দেবী। আমরা আগেও জেনেছি এই কবিতাটি একটি প্রকৃতি প্রেমের উৎকৃষ্ট কবিতা। কবিতাটি আলোচনার সময় গীতি কবিতার বৈশিষ্ট্য সম্পর্কে ছাত্রছাত্রীদের অবহিত করতে হবে। তাহলে গীতি কবিতা বলতে কি বোঝায় এটা তোমাদের জেনে রাখতে হবে। আমরা সংজ্ঞা হিসাবে সহজ সরলভাবে বলতে পারি যে শ্রেণীর কবিতায়, ওকে, যে শ্রেণীর কবিতায় কবি ব্যক্তিগত, আমি আগেও বলেছি যে ব্যক্তিগত অনুভূতি বেশি করে এখানে প্রকাশিত হয়। যে শ্রেণীর কবিতায় ব্যক্তিগত বা আপন হৃদয়ের অনুভূতি সোজাসুজি প্রকাশিত হয়, সেই কবিতাটিকেই এখানে গীতি কবিতা বলা হয়। গীতি কবিতা বলা হয়। যেমন প্রিয়ঙ্বদা দেবীর নিজস্ব ব্যক্তিগত অনুভূতি কত সহজেই এখানে প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে প্রিয়ঙ্বদা দেবীর রচনায় অজস্বিতা, সরলতা এবং সাবলীলতা সম্পর্কেও আলোচনা করা যেতে পারে। অজস্বিতা, সরলতা, সাবলীলতা বলতে এখানে তার রচনার বৈশিষ্ট্যকে বোঝানো হয়েছে। কবিতাটি পড়লেই বোঝা যায় তার শব্দ চয়ন কত সূক্ষ্ম হয়েছে এবং প্রত্যেকটি শব্দে এবং বাক্যে যেন গাম্ভীর্যতা রয়েছে, সেগুলি এখানে আলোচনা করা যেতে পারে। এই কবিতায় প্রকৃতি প্রেমের সঙ্গে নিজের পুত্র বিয়োগের ব্যথাও একীভূত হয়েছে, একাত্ম হয়ে গেছে, এক হয়ে গেছে। অতএব এই কবিতাটি একটি গভীর অনুভূতির কবিতা। এই কবিতার প্রশ্নে যদি আলোচনা করা যায়, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, শিখাও আমায় সে পূর্ণ রহস্য মন্ত্র মার মহিমায়, নিহিতার্থ ব্যাখ্যা করো। নিহিতার্থ বলতে এখানে তার ভিতরে যে অর্থ রয়েছে সেই অর্থ আলোচনা করতে হবে। আমি এতক্ষণ মূল টেক্সটটি আলোচনা করার সময় অনেকটা বলে দিয়েছি। সেইভাবে
যদি প্রশ্নটি তৈরি করা যায় তাহলে অবশ্যই সেটি একটি স্ট্যান্ডার্ড হবে। এছাড়াও তোমাদের যদি নোটের প্রয়োজন হয় তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে সেটি সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করবে। এছাড়াও বড় প্রশ্নে রয়েছে মাতৃহৃদয় কবিতাটির সারকথা আমি আলোচনা করে দিয়েছি সারাংশ হিসেবে, এবং সমাজ সংস্কারমূলক কাজের বর্ণনা। সমাজ সংস্কারমূলক কাজের বর্ণনায় আমরা পাব এখানে তিনি তার পুত্র এবং স্বামীর বিয়োগ ব্যথা ভুলে থাকার জন্য সমাজসেবা এবং কাব্যচর্চাকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছেন। তিনি নারী শিক্ষা প্রচলনের একাধিক চেষ্টা করেছেন, মহিলা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন, ভারত স্ত্রী মহামণ্ডলের কর্মদক্ষা ছিলেন, ব্রাহ্ম বালিকা শিক্ষালয়ে শিক্ষকতা করেছিলেন এবং সাহিত্য চর্চার ক্ষেত্রে তিনি বিভিন্ন পত্রপত্রিকায় কবিতা অনুবাদ নানা ধরনের লেখা লিখেছেন। দত্তা স্বপ্ন বাসব দত্তার অনুবাদ করেছিলেন, ভক্তিবাণী নামে বাইবেলের অনুবাদ করেছিলেন। এছাড়াও গেইসারমণিদের জীবনী নিয়ে লেখা রেণুকা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হিসেবে রেণু তারা পত্রলেখা ইত্যাদি রচনা করেছিলেন। এভাবে তার পরিচয় দিতে হবে। আশা করি কবিতাটি তোমাদের কাছে সহজ সরল হিসেবে ধরা পড়েছে, তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। তা সত্ত্বেও যদি কোনো অসুবিধা থাকে, তৈরি হয়, বুঝতে কোথাও অসুবিধা হয়েছে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, কিংবা এই ইউটিউবে থাকা আরও যে ডাউট ক্লিয়ারিং ক্লাসগুলো রয়েছে সেগুলোকেও দেখার চেষ্টা করবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং কোনো পরামর্শ দেওয়ার থাকলে অবশ্যই পরামর্শ দেবে। ধন্যবাদ সবাইকে।